আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি না জানার কারণে বিজ্ঞানের শিক্ষার্থীদের মাঝে রসায়ন নামক বিষয়টা অত্যন্ত জটিল মনে হয়। অর্থাৎ এই বিষয়টা ঠিকঠাক মতো ক্লিয়ার না থাকার কারণে, না জানা থাকার কারণে দেখা যায় রসায়নের প্রত্যেকটা অধ্যায় বুঝতে আমাদের অনেক অসুবিধা হয়। মূলত আজকের যে ক্লাসটি হবে সেটা কোনো অধ্যায় ভিত্তিক ক্লাস নয়। অর্থাৎ রসায়নটাকে তুমি যদি সহজ করে জানতে চাও, অর্থাৎ রসায়ন তুমি যদি চাও যে রসায়ন পড়াটা আমার জন্য অনেক ইজি হয়ে যাক, বা যে কোনো একটা অধ্যায় করতে গেলে আমি যেন আটকে না যাই, তো তোমার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ক্লাসটা তুমি যদি ঠিকঠাক মনোযোগ দিয়ে করতে পারো বা এই ক্লাসটা যদি আয়ত্ত করতে পারো, আমি আশা করি রসায়নের যে কোনো একটি চ্যাপ্টার পড়তে গেলে তোমার অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা ঠিকঠাক মতো না জানার কারণে রসায়ন পুরো বিষয়টা আমাদের কাছে কঠিন মনে হয়। অর্থাৎ তোমাদের কাছে আবার অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য। অর্থাৎ এই বিষয়টা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তো রসায়নের প্রতি তোমাদের যে একটা ভয় কাজ করে, বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া। তোমরা রসায়ন পড়তে গেলে সবাই একটু খেয়াল করে দেখবা বিভিন্ন অধ্যায়ে আমরা বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া করে থাকি। ধরো উদাহরণস্বরূপ আমি যদি কয়েকটা কথা বলি, এইভাবে দেখবা টিচাররা এইভাবে ক্লাসে যখন তোমাদের পড়াবে, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন এভাবে বিক্রিয়া করে দেখবা, এইভাবে Al2O3 এইভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো করতেছে, খুব দ্রুতভাবে করতেছে। তো এখন তুমি এখানে বুঝতে পারো না, হঠাৎ দেখবে এক জায়গায় 2 আসতেছে, একবার 3 আসতেছে, আবার কোথাও কোনো সংখ্যা আসতেছে না। যেমন ধরো আমি যদি এখানে আরেকটা উদাহরণ দিয়ে বলি, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, দেখবা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড। আবার যদি আমি তোমাকে বলি অ্যালুমিনিয়াম যোগ ক্লোরিন, তো দেখবা এখানে AlCl3। আচ্ছা, এখন আমাদের সবার মনে প্রশ্ন থাকে এইভাবে, এখানে স্যার কিভাবে 2 আসলো, এখানে কিভাবে 3 আসলো, এখানে কোনো সংখ্যা আসলো না, কিংবা এখানে 3 কিভাবে আসলো। অর্থাৎ এই বিক্রিয়াগুলো আমাদের সবার কাছে একটা অবুদ্ধ একটা বিষয়। অর্থাৎ এই বিক্রিয়াগুলো কোথায় 2 আমি ব্যবহার করব, কোথায় 3 ব্যবহার করব, বা কিভাবে একটা বিক্রিয়া সম্পন্ন করব যদি আমি বলতে চাই, এটা আমাদের কাছে অনেক কঠিন লাগে। তো আজকে এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণটা দেখার চেষ্টা করো, আশা করি কোথায় 2 কোথায় 3, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া A to Z কিভাবে লিখতে হয় সম্পূর্ণটা তোমরা করতে পারবা। তো আমরা বেশি কথা না বাড়িয়ে, তো রাসায়নিক বিক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায়, আচ্ছা তোমাদের আমি আরো একটা উদাহরণ দিই। আমরা অনেক বড় বড় বিক্রিয়া অনেক সময় করে করে থাকবো দেখবা। তোমরা যেমন ধরো উদাহরণস্বরূপ তোমাদের যদি বলি, আমি H2SO4 প্লাস KOH, যদি এই বিক্রিয়াটা সম্পন্ন করি তাহলে কি হবে, আমার হবে হচ্ছে K2SO4 প্লাস হচ্ছে H2O। এই বিক্রিয়াটা আমি কিভাবে করলাম, এখানে কিভাবে 2 আসলো, বা হাইড্রোজেনের এইখানে কিভাবে 2 আসলো, হয়তো অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে এই 2 বা 3 ব্যবহার করি। তো তোমরা আজকের ভিডিও দেখার মাধ্যমে আশা করি যত প্রকার রাসায়নিক বিক্রিয়া আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। বিশেষ করে এই রাসায়নিক বিক্রিয়া যদি তুমি সমাধান না করতে পারো, ষষ্ঠ অধ্যায়ে আমাদের যে বেশ কিছু ম্যাথ সলিউশন করতে হয়, বিশেষ করে তোমার উৎপাদের শতকরা পরিমাণ, বা তোমাকে লিমিটিং বিক্রিয়ক, বা কোন একটা পাত্রের দ্রবণের প্রকৃতি কেমন হবে, এই ধরনের যে প্রশ্নগুলো করে থাকে, এই প্রশ্নগুলোর সলিউশন আমরা করতে পারি না। শুধু তাই নয়, পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে দেখতে পারবা যে রাসায়নিক বিক্রিয়া যদি তুমি ঠিকঠাক মতো করতে না পারো, তো প্রতিটা চ্যাপ্টারে দেখবা কোনো না কোনো বিষয়ে তুমি আটকে গেছো। তো যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই রাসায়নিক বিক্রিয়া শেখার যে শর্টকাট কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো জানার জন্য। তো আজকে এই কৌশল যদি জানতে চাই, সর্বপ্রথম আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটা হচ্ছে যোজনী। এখন যোজনী বিষয়টা কি, আজকে আমি যোজনী বিষয়টা কি বোঝানোর পাশাপাশি যোজনীটাকে তুমি কিভাবে শর্টকাট ওয়েতে, অর্থাৎ মুখস্থ না করে কয়েকটা টেকনিক ফলো করে কিভাবে তুমি যোজনীটা বের করতে পারো, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর যোজনীগুলো আজকে আমরা ছোটখাটো কয়েকটা টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো যোজনী কি জিনিস, প্রথমত বলি যোজনী কি। যোজনী হচ্ছে অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য। কি বলছি,
দেখো একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। অনুগঠনকালে অর্থাৎ যখন একাধিক পরমাণু পরস্পর কাছাকাছি এসে অনুগঠন করে, তখন কোন মৌলের একটি পরমাণু, ধরো কোন একটা মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতাকে যোজনী বলে। যেমন ধরো একটা উদাহরণ আমি তোমাদের যদি দিই, ধরো আমি উদাহরণস্বরূপ এইখানে যদি বলি ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি ক্লোরিনকে যুক্ত করাই, ক্লোরিন, আর এখানে আরেকটা উদাহরণ ধরো সোডিয়াম, এর সাথে যদি আমি ক্লোরিনকে যুক্ত করাই, আরো একটি উদাহরণ তুমি যদি দেখো অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামকেও যদি আমি কোনো একটা ক্লোরিনের সাথে যুক্ত করাই, একটু খেয়াল করো, তাহলে এই ম্যাগনেসিয়াম একা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে? এই ক্ষমতাটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী। আবার যদি বলি সোডিয়াম, সে কয়টা ক্লোরিনের সাথে একত্রে যুক্ত হতে পারে? এই সোডিয়ামের সেই ক্ষমতাটাই ওর যোজনী। অপরদিকে যদি আমি অ্যালুমিনিয়ামের কথা বলি, অ্যালুমিনিয়াম কয়টি ক্লোরিনের সাথে একত্রে যুক্ত হতে পারে? ওই ক্ষমতাটাই কি অ্যালুমিনিয়ামের যোজনী। অর্থাৎ কোন দুইটা মৌল, এইটা মৌল এই একটা মৌল, এখন এই পরমাণুটা যখন একটা আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে, তে কয়টা সংখ্যা বা কয়টার সাথে একত্রে যুক্ত হবে, এই ক্ষমতাটাই হচ্ছে এই মৌলটার যোজনী। যেমন ধরো এইখানটাতে যদি আমি বিক্রিয়াটা একটু সম্পূর্ণ করে দেখাই, অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার সময় ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়। তাহলে অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে? দুইটা ক্লোরিনের সাথে। সেই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী এই ক্ষেত্রে কত? 2। ম্যাগনেসিয়ামের যোজনী 2। অপরদিকে সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হয়, তখন সোডিয়ামটা একটা ক্লোরিনের সাথে একত্রে যুক্ত হতে পারে। এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনী কত? তাহলে 1। অপরদিকে যদি আমরা একটু ক্লোরিনের দিকে মনোযোগ দিই, ক্লোরিন একা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অ্যালুমিনিয়ামটা একা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যুক্ত হওয়ার ক্ষমতা যেহেতু 3, তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের যোজনীয় 3। তো এখন তোমরা বলতে পারো যে এখানে 2, 3 বা 1 আমি কিভাবে জানবো? সেটা আমরা একটু পরে আসতেছি, কার যুক্ত হবার ক্ষমতা কত বা কার যোজনী কত, এটা আমরা একটু পরেই দেখার চেষ্টা করব। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আমি সংজ্ঞাটা বোঝানোর স্বার্থে যদি বলি, তাহলে অনুগঠনকালে কোনো একটি মৌল, এক্ষেত্রে তোমরা উদাহরণ হিসেবে ধরো ম্যাগনেসিয়াম, কোন একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের সাথে, যেমন এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হবার সামর্থ্যকে বা ক্ষমতাকে কি বলবা? যোজনী বলে। তোমাদের আশা করি বুঝতে পারছো এটা। আর এটা যদি আরেকটা সংজ্ঞা তুমি একটু বলতে পারো এইভাবে, যে কোনো মৌলের একটি পরমাণু, যেমন ধরো এটা এখানে একটা ম্যাগনেসিয়ামের পরমাণুর কথা যদি বলি, যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন, এখন বলতে পারো হাইড্রোজেন বা ক্লোরিন কেন নিলাম? একযোজী মৌল কাকে বলে এটা বুঝতে হবে তোমাদের। যে সকল মৌলের যোজনী 1, কত বলছি? 1, তাদের একযোজী মৌল বলে। আবার যে সকল মৌলের যোজনী 2, তাদের দ্বিযোজী মৌল বলে। এইভাবে যে সকল মৌলের যোজনী 3, তাদের ত্রিযোজী মৌল বলে। তো এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে হাইড্রোজেন এবং ক্লোরিন, যাদের উভয়েরই যোজনী কত? 1। তাই সংজ্ঞাটা যদি আমরা বুঝাইতে চাই, কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন, আমি এখানে ব্রেকেটে একটা কথা লিখে দেখো, একযোজী মৌল। এখানে শুধু হাইড্রোজেন ক্লোরিন না, যাদের যোজনী 1 আছে তাদের প্রত্যেককে তুমি বিবেচনা করতে পারো। তো কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন, এক কথায় একযোজী মৌলের সাথে একত্রে যুক্ত হতে পারে, সেই ক্ষমতাকে কি বলে? যোজনী। এখন এইখানটার একটু খেয়াল করো, দেখো তো এই অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তো এখন ক্লোরিনের যোজনী আমরা জানি 1, একযোজী। তো এখন অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিনের সাথে একত্রে যুক্ত হয়েছে? দেখো তো এখানে 3টা। তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী বলছি আমি 3। অর্থাৎ অ্যালুমিনিয়াম একযোজী 3টি ক্লোরিনের সাথে একত্রে যুক্ত হতে পারে বিধায় অ্যালুমিনিয়ামের যোজনী 3।
এখন তোমাদের কাছে এই বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে, কার যোজনী কত। আমরা এখনই এই যোজনী বের করার শর্টকাট একটা ফর্মুলা শিখিয়ে ফেলবো, তারপরে তোমরা আবার পুনরায় ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি যোজনীর সংখ্যাটা আরো ভালো করে বুঝতে পারবা। তো আমরা এখন দেখব যে যোজনী কিভাবে শর্টকাট ওয়েতে বের করা যায়। আচ্ছা, যোজনী আমরা সবাই মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা সবাই জানি। তবে কেউ যদি এটা না জেনে থাকে, আমার অনুরোধ থাকবে দয়া করে 1 থেকে কমপক্ষে 30 পর্যন্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা তোমরা একটু মুখস্থ করে নিবা। অর্থাৎ এই 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা তুমি যদি না জানো, তা দেখা যাবে তুমি অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া করার জন্য যে যোজনীর প্রয়োজন হয়, সেই যোজনীটা তুমি বের করতে পারবা না। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর মৌলের যে পারমাণবিক সংখ্যা, এটা তোমাকে মুখস্থ জানতেই হবে। আশা করি তোমরা সবাই এটা জানো। তো আমি এখানে দেখো 1 থেকে 20 পর্যন্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলো একটু মৌখিকভাবে করে রেখেছি। তোমরা জানো সাধারণত ইলেকট্রন বিন্যাস করার একটা নীতি আছে, যেটা আমরা জানি আউটবাউ নীতি। তো সেই আউটবাউ নীতিতে আমরা জানি যে 1s 2s 2p 3s এভাবে বিভিন্নভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু মৌখিকভাবে কেমনে করা যায়, মুখে মুখে মৌখিকভাবে কিভাবে করা যায়, এই টেকনিকটা একটু জানা থাকা লাগবে। তার জন্য তোমাকে জানা লাগবে যে কোন একটা মৌলের যে শক্তি স্তর থাকে অনেকগুলো, এইভাবে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, অনেকগুলো শক্তি স্তরের কথা যদি বলি, প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি বা তৃতীয় শক্তি স্তর এইভাবে যদি বলি, ধরো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে ধরো দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এখন কোন একটি মৌলের একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন গমন করতে পারে, এই সূত্র আশা করি সবাই আমরা জানি। তার একটা সূত্র ছিল, এইভাবে আমরা শিখেছিলাম 2n²। অর্থাৎ কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন গমন করতে পারে, এটা আমরা 2n² দিয়ে বের করতে পারি। যেমন যদি প্রথম শক্তি স্তরের কথা আমাকে বলা হয়, তাহলে আমি এখানে 2 × 1² ব্যবহার করব, দ্যাটস মিন কত 2। অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন চাইতে পারে, 2টা। এইভাবে যদি বলি দ্বিতীয় শক্তি স্তরের কথা যদি বলি, তাহলে 2 × 2², অর্থাৎ n এর জায়গায় তুমি 2 বসাই দেবা, তাহলে 2² 4, তাহলে 4 দুগুণে 8। এইভাবে যদি বলি তৃতীয় শক্তি স্তরে, তাহলে 2 × 3², 3 3 9 গুণ 2, তাহলে 18। এভাবে কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন গমন করতে পারে, এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে আমার প্রথম 3টা শক্তি স্তরের কথা একটু ভালো করে একটু মনে রাখার চেষ্টা করো, যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা, অর্থাৎ 8-এর বেশি ইলেকট্রন দেবে না। তোমরা অনেকে মনে করতে পারো দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এর মানে কিন্তু এই না যে 8-এর থেকে কম ইলেকট্রন যেতে পারবে না, 7টা 6টা 4টা। আমি বলছি যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8, অর্থাৎ 8-এর বেশি হবে না, 8-এর কম যে কোনো সংখ্যাই হতে পারে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ ইলেকট্রন 8-এর বেশি হবে না, 8-এর থেকে কম যে কোনো ইলেকট্রন যেতে পারে দ্বিতীয় শক্তি স্তরে। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা যায়, 18। এর মানে কিন্তু এই না এখানে 3টা যাইতে পারবে না, 2টা যাইতে পারবে না। 18-র বেশি 19 হবে না, 20 হবে না, 18-র নিচে যে কোনো সংখ্যাই হতে পারে। বুঝতে পারছো? তাই কোন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যায়, তাহলে একটু মনে রাখার যদি চেষ্টা করি, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা, 8টা। আর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা, 18টা। 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের জন্য আমার এইটুকু জ্ঞান থাকা লাগবে। তাহলে এবার একটু যদি খেয়াল করি আমরা, তাহলে দেখার চেষ্টা করো যে মৌখিকভাবে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়, অর্থাৎ মুখে মুখে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো। একটু কথা বলি, যেমন ধরো হাইড্রোজেন, যদি আমি বলি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। এর ইলেকট্রন বিন্যাস করলে এটা কিন্তু একই আসবে, এর বেশি হবে না। একটা কি বিন্যাস করবা তুমি। হিলিয়ামের কথা যদি বলি, এর হচ্ছে 2, কিন্তু লিথিয়াম এর ক্ষেত্রে 2 বিন্যাস করার প্রয়োজন নাই। লিথিয়ামের কথা যদি বলি, লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 3টা। এখন প্রশ্ন হচ্ছে লিথিয়ামের যদি আমি কক্ষপথের কথা বলি, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে, 2। কারণ প্রথম কক্ষপথে 2 এর বেশি ইলেকট্রন গমন করে না। তাহলে লিথিয়ামের কথা যদি বলি, এর 3টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে, কনফার্ম 2টা। তা আর একটা ইলেকট্রন থাকে, তাহলে অবশ্যই এই ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে যাবে।
তাহলে আমি এইভাবে লিখে তুলি 2 আর 1, মুখে মুখে যদি করার চেষ্টা করি। অপরদিকে এইভাবে যদি বলি, আমি যদি বলি বেরিলিয়াম, বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, তাই প্রথম শক্তি স্তরে যাবে 2টা, পরের শক্তি স্তরে কয়টা যাবে? আর 2টা থাকে, 2টা যাবে। এইভাবে যদি বোরন, কার্বন বা কার্বনের কথা যদি বলি, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। তা প্রথম শক্তি স্তরে যাবে 2, তারপরে যাবে কয়টা? 4। আশা করি বুঝতেছো। এইভাবে অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, বিন্যাস যদি করি প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8-এর মধ্যে 2 তো প্রথম কক্ষপথে দিয়েছো, আর থাকে কয়টা? 6টা। তো দ্বিতীয় শক্তি স্তরে যাবে কয়টা? 6টা। এইভাবে আশা করি মুখে মুখে করতে পারবা। এইভাবে যদি আমি নিয়নের কথা বলি, দেখো তো নিয়ন, নিয়নের ইলেকট্রন কয়টা আছে? 10টা। তো 10টা যদি বলি তাহলে প্রথম কক্ষপথে যাবে 2টা, 2, তারপরে কয়টা থাকে? 8টা। আশা করি বুঝতে পারছো। তবে এই এখনকার জিনিসটা একটু খেয়াল করো, যদি আমি সোডিয়ামের কথা বলি তখন কি হবে দেখো তো। সোডিয়ামের ইলেকট্রন কয়টি বলো? 11টি। প্রথম কক্ষপথে যাবে 2টা, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। দেখো 2 আর 8 কত? 10। আর ইলেকট্রন কয়টা থাকে? একটা থাকে না? তাহলে তারপরে কক্ষপথে যাবে কয়টা? একটা। এখন প্রশ্ন করতে পারো স্যার যে আমি এখানে কেন 2 আর 9 দিলাম না? আমরা আগে একটু আগে দেখে আসছি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যায়? 8টা। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8-এর বেশি ইলেকট্রন গমন করবে না। সুতরাং তাহলে আমি তো 9 এখানে লিখতে পারি না। তাহলে 2 8 কত? 10, থাকে কত? 1, 11। বুঝতে পারছো? এইভাবে একটু মুখে মুখে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা তোমরা জানো, আশা করি এইভাবে মুখে মুখে ইলেকট্রন বিন্যাস করতে পারবা। আচ্ছা আমি কয়েকটা প্র্যাকটিস করি। ধরো এখানে যদি তোমাদের সাথে একটু প্র্যাকটিস করি, ধরো আমাকে বললো যে ক্লোরিন, এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তুমি মুখে মুখে করে দেখাও। এখন আমাকে প্রথমে জানতে হবে ক্লোরিন কত নাম্বার পরমাণু, একটু খেয়াল করো তো। ক্লোরিন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 17 নাম্বার পরমাণু, 17। এখন বলো আমরা এটা ইলেকট্রন বিন্যাস যদি একটু মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে? 2টা, 2টা গেছে। তাহলে এর আরো 15টা কিন্তু ইলেকট্রন আছে। এবার আসো দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা যেতে পারে? 8টা। তাহলে 8, তাহলে 2 আর 8 কত হলো আমার? 10। তাহলে ক্লোরিনে যদি 17টা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরে গেল, তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা যাবে বলো তো? বাকি থাকে কয়টা ইলেকট্রন? 7টা না? তাহলে তৃতীয় শক্তি স্তরে যাবে কয়টা? 7টা। এই তো হয়ে গেল এর মুখে মুখে ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝতে পারতেছো। এভাবে যদি বলি আমি ফসফরাসের কথা যদি বলি, ফসফরাসের কত নাম্বার পরমাণু? ফসফরাস হচ্ছে 15 নাম্বার পরমাণু। এখন এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তাহলে ফসফরাসের 15টা, তাহলে প্রথম শক্তি স্তরে যাবে কয়টা? 2। অনুরূপভাবে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা যাবে? 8। তাহলে 2 আর 8 কত? 10। তো তৃতীয় শক্তি স্তরে যাবে কত? তো থাকে হচ্ছে 5, 15। তা আশা করি এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাস মুখে মুখে করতে পারবা। এখন প্রশ্ন করতে পারো যে এই মুখে মুখে ইলেকট্রন বিন্যাস করে আমি কি করব? এই মুখে মুখে ইলেকট্রন বিন্যাস যদি তুমি মুখে মুখে করতে পারো, তাহলে যোজনী তোমার মুখস্থ করতে হবে না, যোজনী তুমি টেকনিক্যালি বের করতে পারবা। আসো দেখি কিভাবে যোজনী মুখস্থ না করে বের করা যায়। আচ্ছা সংজ্ঞাটা তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করো, আমি এখানে মুছে দিচ্ছি। এবার যোজনী মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায়, যেমন ধরো আমি 2টা নিয়ম তোমাদের আমি লিখে দিই। কোন মৌলের, খবরদার এটা কিন্তু কোনো যোজনীর সংজ্ঞা না, জাস্ট যোজনী বের করার কৌশল। যোজনী বের করার কৌশল, সংজ্ঞাতে তোমরা এটা লিখলে পাবা না, নাম্বার পাবা না। সংজ্ঞা যোজনীর সঙ্গে একটু আগে যেটা আমি বোর্ডে লিখছিলাম ওইটাই তোমাকে লিখতে হবে। মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে, মানে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে শেষে যদি তুমি 1, 2 অথবা 3 অথবা 4টি ইলেকট্রন পাও, কয়টি বলছি? 1, 2, 3 অথবা যদি 4টি ইলেকট্রন পাও, ইলেকট্রন বিন্যাস করে শেষের যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ, সেখানটায় যদি ইলেকট্রন পাও তুমি 1, 2 অথবা 3 অথবা 4, তাহলে কি করবা? তাদের যোজনী, মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষে 1, 2, 3, 4টি ইলেকট্রন থাকলে তাদের যোজনী 1, 2, 3, 4 মানে ওইটাই তার যোজনী। অর্থাৎ কি, উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো আমি যদি বলি সোডিয়াম, এখন বলো সোডিয়াম কত নাম্বার পরমাণু বা এর ইলেকট্রন কয়টা? 11টা। আচ্ছা 11টা, একে যদি আমি একটু মুখে মুখে বিন্যাস করার চেষ্টা করি,
তো প্রথম কক্ষপথে কটা যাবে? দুইটা। দ্বিতীয় কক্ষপথে কটা যাবে? আটটা। 2 আর 8 কত? 10। আর থাকে কত? 1, 11। তাহলে দেখো তো এই সর্বশেষ কক্ষপথে তুমি কয়টা ইলেকট্রন পাচ্ছ দেখো তো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা না? তো এই ক্ষেত্রে এর যোজনী কত? যোজনী 1। বুঝতে পারছো তোমরা? তা শেষে যদি একটা থাকে অথবা দুইটা থাকে, 3 অথবা 4টা থাকলে তার যোজনী ওইটাই হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি কার্বনের কথা যদি বলি, কার্বন কত নাম্বার পরমাণু? 6 নাম্বার। মুখে মুখে যদি বিন্যাস করি তাহলে 2 আর থাকে কত? 4। তাহলে সর্বশেষ কক্ষপথে কত পাইছো? 4। তাহলে এই ক্ষেত্রে এর যোজনী কত? 4। তাহলে কার্বনের যোজনী 4। আশা করি বুঝতে পারতেছো। এইভাবে যদি আমি আরো কিছু পরমাণুর কথা যদি বলি, যেমন ধরো পটাশিয়াম। পটাশিয়াম কত নম্বর পরমাণু? 19। এর যদি বিন্যাস করি 2 8 কত? 2 8 কত? 10। আর আছে কয়টা? 9টা ইলেকট্রন। এখন তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আমরা জানি 18টা ইলেকট্রন যায়। তবে তোমরা হয়তো এটা জানবা যে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে যদি বলি, পটাশিয়াম ক্যালসিয়াম পর্যন্ত, তাহলে এই পর্যন্ত তৃতীয় শক্তি স্তরে 8 এর বেশি ইলেকট্রন কিন্তু যায় না। কারণ তোমরা সবাই মোটামুটি একটা প্রশ্ন সবাই করছো যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3D-তে প্রবেশ না করে কেন 4s-এ প্রবেশ করে? ওটা একটা আমরা শক্তির উপর ডিপেন্ড করে, L যোগ N সংখ্যার উপর, এটা সবাই জানি। তো ওইখান থেকে বলতে পারি যে পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে পটাশিয়ামের পরে মানে 20-এর পরের পরমাণুর ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে কিন্তু 8-এর থেকে বেশি ইলেকট্রন গমন করবে। তবে 20 পর্যন্ত পরমাণুর কথা যদি আমি বলি, এই ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে 8-এর বেশি ইলেকট্রন গমন করে না। তো এই ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে হবে 8 আর তারপর থাকবে কত? 2 8 10 8 18 থাকে হচ্ছে কত? 1। তো এইভাবে তাহলে 2 8 8 1 অর্থাৎ সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটি। সুতরাং একটি ইলেকট্রন থাকার কারণে এর যোজনী কত আসবে? 1। তা আশা করি এইভাবে তোমাকে যদি প্রশ্ন করে কেউ, তুমি যদি তার ইলেকট্রন সংখ্যা জানো, তাহলে ইলেকট্রন বিন্যাসটা খুব দ্রুত সময়ে মাথায় করতে পারবা। আর যদি ইলেকট্রন বিন্যাসটা খুব দ্রুত সময়ে তুমি করতে পারো, তোমার জন্য যোজনী বের করা অনেক সহজ। ধরো তোমাদের আমি কয়েকটা প্র্যাকটিস করে দেখাই, দেখি একটু এইভাবে বলো। তোমাকে প্রশ্ন করছে ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়াম। তা তুমি একটু মনে মনে ভাবো তো ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 12টা। তো বিন্যাস যদি করি তাহলে 2, তারপরে কত? 8, কত হলো? 10। তাহলে শেষ কক্ষপথে কত রইল? 2টা ইলেকট্রন না? তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2। আশা করি বুঝতে পারছো। এইভাবে 1 থেকে 20 পর্যন্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস মুখে মুখে করার মাধ্যমে তুমি যোজনী বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে 1 2 3 4 থাকলে তো স্যার যোজনী ওইটাই বুঝতে পারলাম। যদি 5 6 7 বা 8 থাকে দেন কি করব? আচ্ছা দেখো পরবর্তী বিষয়টা। যদি কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে তুমি 5টি ইলেকট্রন বা 6টি বা 7টি ইলেকট্রন পাও, দেন তার যোজনী কত আসবে? আচ্ছা তাহলে 2 নাম্বার নিয়মটা যদি আমি বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা হয় 5 6 7, আচ্ছা 8 সহ লিখে নাও 8, তাদের 8 থেকে বিয়োগ করবা। বিয়োগ করলে আচ্ছা বিয়োগ করলে যা থাকে তাই তার যোজনী। অর্থাৎ কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি শেষে 5 পাও বা 6 বা 7 বা 8, এদের কত থেকে বিয়োগ করবা? 8 থেকে বিয়োগ করবা। যা থাকবে তাই তার যোজনী। আসো আমরা একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। যেমন ধরো অক্সিজেনের কথা যদি আমি বলি, এখন অক্সিজেন কত নাম্বার পরমাণু? 8 নাম্বার পরমাণু। তো একে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2। ঠিক আছে? তো তারপরে কয়টা ইলেকট্রন থাকে? 2 8 হইতে আরো 6টা থাকে, 6টা ইলেকট্রন। আশা করি বুঝছো। এখন শেষে 6 পাইছো, তাহলে এর যোজনী কত? আমি বলছি যাদের 5 6 7 8 থাকবে তাদের কত থেকে বিয়োগ করবা? 8 থেকে বিয়োগ। খেয়াল করো তাদের কত থেকে বিয়োগ করবা? মনে মনে 8 থেকে বিয়োগ করবা। তাহলে শেষে যদি 6 থাকে, তো একে যদি 8 থেকে বিয়োগ করো তাহলে থাকবে কত দেখো তো? 8 বিয়োগ 6 তাহলে 2। তো এই ক্ষেত্রে এর যোজনী কত?
অক্সিজেনের যোজনী 2। আশা করি বুঝতেছো। তাহলে কোন একটা মৌলের যোজনী বের করার 1 নাম্বার পদ্ধতি হচ্ছে যদি 1 2 3 4 ইলেকট্রন থাকে তাহলে সেটাই তার যোজনী। আর যদি 5 6 7 8 থাকে এদের কত থেকে বিয়োগ করবা? 8 থেকে বিয়োগ করবা, যা থাকবে তাই তার যোজনী। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস যদি আমরা করার চেষ্টা করি, ক্লোরিন কত নম্বর পরমাণু খেয়াল করো তো। ক্লোরিন হচ্ছে 17 নম্বর পরমাণু। ইলেকট্রন বিন্যাস মুখে মুখে যদি করো 2, তারপরে থাকে কত? 8, তাহলে কত হলো? 10। আর কয়টা ইলেকট্রন থাকে? 7টা। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7। তাহলে এক্ষেত্রে তার যোজনী কত আসবে বলতে পারবা? ইয়েস, 1। কত আসবে? 1। কারণ 8 থেকে 7 বিয়োগ করলে কত? 1। আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি আরো কিছু মৌলের কথা বলি, যেমন ফসফরাস তোমাকে যদি বলি, বা নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেন কত নম্বর পরমাণু? 7 নাম্বার। ইলেকট্রন বিন্যাস করলে কত? 2, তারপরে কত? 5। আশা করি বুঝছো। তাহলে সর্বশেষ কক্ষপথে যদি 5টি থাকে ইলেকট্রন, তা এর যোজনী কত আসবে বলো তো? অবভিয়াসলি 3। এখন বলতে পারে কিভাবে 3 আসলো? 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3। তাই আশা করি যদি তুমি মৌলের ইলেকট্রন বিন্যাসটা, ইলেকট্রন সংখ্যা জানো, তাহলে তুমি বিন্যাস পারবা। আর বিন্যাস পারলে তুমি অবশ্যই যোজনী বের করতে পারবা। হ্যাঁ, প্রথম দিকে হয়তো একটু তোমাদের কঠিন লাগতে পারে বের করা, তবে 2-1 দিন একটু চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, বা তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে যখন ডিসকাস করবা তখন তুমি একটু ওকে ধরো বা ও তোমাকে ধরুক, দেখবা একটু চর্চা করলেই তোমাদের কাছে বের করা অনেক ইজি হয়ে যাবে। তো এখন বলতে পারো যে স্যার এর বাইরে কি ইলেকট্রন 1 থেকে 20 পর্যন্ত স্যার এইভাবে পড়লাম, তাহলে 20-এর পরের গুলা কিভাবে করব? বা তোমরা পরবর্তীতে দেখতে পারবা যে কোন কোন মৌলের ক্ষেত্রে তাদের একাধিক যোজনী থাকে, সেটা কিভাবে বের করব? আচ্ছা, পর্যায়ক্রমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো তো দেখি তাহলে আমরা এখানে আজকে কি শিখতে পাইলাম, যে কোন একটা মৌলের, বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। ঠিক আছে? তো আশা করি তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস পারবা, এবং এই ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তোমরা যোজনী বের করতে পারবা। তবে শর্টকাট ওয়েতে একটা কথা বলি, এই যোজনী শিখে তোমার কি লাভ? দেখো তো, আমি এই ভিডিওর শুরুতে যখন কয়েকটা রাসায়নিক বিক্রিয়া করছিলাম, ওই বিক্রিয়াগুলো আরেকবার করে দেখাই, দেখো তোমার কাছে ইজি লাগে কিনা। 2টা বিক্রিয়া, জাস্ট উদাহরণ হিসেবে 2টা বিক্রিয়া করে যদি দেখানোর চেষ্টা করি তোমাদের কাছে ইজি লাগে কিনা। আচ্ছা, তোমরা একটু একটু উঠাই নিবা। তাহলে এবার আমি পরবর্তীতে যদি একটু কয়েকটা বিক্রিয়া দেখানোর তোমাদের চেষ্টা করি, খেয়াল করো তো। যেমন ধরো আমি এখানে প্রশ্ন করি, ধরো ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন। আচ্ছা ধরো 2 আমি ব্যবহার করছিলাম, দ্বিপরমাণু গ্যাস নিয়ে একটু পরে কথা বলবো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। আচ্ছা ধরো এখানে 2 দিলাম, ধরো বিক্রিয়া তোমাকে দিয়ে দিচ্ছে, বিক্রিয়াটা করতে হবে। এখন বলো ম্যাগনেসিয়াম কত নাম্বার পরমাণু, এর যোজনী কত বলো? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 12। তা ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2, তারপরে হচ্ছে 8, কত হলো? 2 8 10। তাই সর্বশেষ কক্ষপথে কত থাকে? 2 12। 2 8 2, শেষে যদি 2 পাও, এর যোজনী কত? অবভিয়াসলি 2। তাহলে এর যোজনীটা আমি লিখি এখানে 2। অপরদিকে অক্সিজেনের কথা যদি বলি, দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। বিন্যাস করো তো, 2 তারপরে কত? ইয়েস, 6। 2 6। 6 যদি থাকে তাহলে এর ইলেকট্রন বিন্যাস করে যেহেতু তুমি শেষে 6 পাইছো, এর যোজনী কেমনে বের করবা? তাহলে 8 থেকে 6 বিয়োগ। তা 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে খেয়াল করো তো? 2। তা এর যোজনী কত? 2। আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি 2টার মধ্যে সেম সংখ্যা থাকে, একই সংখ্যা থাকলে পরে তুমি 2 2 কেটে দিতে পারো, তাহলে বিক্রিয়া হবে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। সেম থাকলে কাটবা, যদি সবাইকে কাটা যায় কাটবা, যদি কাটা না যায় তাহলে কিন্তু কাটবা না। যেমন ধরো আরেকটা উদাহরণ, ধরো ধরো ফসফরাস যোগ হচ্ছে ক্লোরিন, ধরো এই বিক্রিয়াটা আমি করতে চাই। এবার বলো ফসফরাস কত নাম্বার? ফসফরাস হচ্ছে 15 নাম্বার পরমাণু। ইলেকট্রন বিন্যাস করলে 2 8 5। তাই সর্বশেষ কক্ষপথে কয়টা পাইছো? 5টা। তো এই ক্ষেত্রে তার যোজনী কত আসে? অবভিয়াসলি 3, কারণ 8 থেকে 5 বিয়োগ করলে 3। আচ্ছা, 3টা যদি আমি এখানে প্লট করি, এবার বলো ক্লোরিন কত নাম্বার? ক্লোরিন হচ্ছে 17 নাম্বার পরমাণু। তো 17 নাম্বার পরমাণু যদি হয়, তার এর ইলেকট্রন বিন্যাস করো তো 2 8 এবং 7। তো সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 7টি। তো 7টা ইলেকট্রন থাকে, তার যোজনী কত আসে? অবভিয়াসলি 1 আসার কথা। 8 থেকে 7 বিয়োগ করলে 1। তো যখন বিক্রিয়া করবা তখন দেখবা ওর 3 ওর কাছে যাবে, ওর 1 ওর কাছে আসবে, অর্থাৎ 1 আসলে তো কোনো পরিবর্তন হবে না, PCl3। বেসিক্যালি এইভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয়।
এখন তোমরা বলতে পারো স্যার এগুলো তো ছোট ছোট বিক্রিয়া, আমরা বড় বড় বিক্রিয়া কেমনে করবো? আচ্ছা, ধৈর্য হারা হবে না। তোমরা এই ছোট বিক্রিয়া যে করতে পারবো, সে বড় বিক্রিয়াতে কখনো আটকাবো না। আসলে ছোট ছোট বিক্রিয়ার সমষ্টিগতভাবে বড় বিক্রিয়াটা হয়। যত বড় বিক্রিয়াই তোমাকে দেখ না কেন, তুমি যদি এই যোজনীগুলো ঠিকঠাক মতো জানো, তাহলে তুমি অবশ্যই যে কোনো একটা মূলের যোজনী বের করতে পারবা। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে প্রশ্ন করতে পারো স্যার যে আপনি তো বলেন 30 পর্যন্ত মৌলের যোজনী আমি বের করতে পারবো। তোমরা শর্টকাট একটা কথা বলি, 20 থেকে 30 পর্যন্ত, এটা এক কথায় শিখে রাখো। 20 থেকে 30 পর্যন্ত যে কয়টা মৌল আছে, অর্থাৎ ক্যালসিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, প্রত্যেকটা মৌলের যোজনী তুমি 2 ব্যবহার করতে পারো। ওটার ইলেকট্রনের প্রয়োজন নাই। যোজনী কত বলো? যোজনী হচ্ছে 2। কত? 2। এমনিতে ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, কিছু কিছু মৌলের ক্ষেত্রে যদি 1ও ব্যবহার হয়, 2 ব্যবহার হয়, 3ও ব্যবহার হয়, এটা নিয়ে আমরা আলোচনা করবো, কখন 2 কখন 3 ব্যবহার হবে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে আমভাবে যদি বলি, 20 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো তোমরা পড়ো, এদের প্রত্যেকের যোজনী তুমি 2 ধরে নিতে পারো, কনফার্ম 2 সবারই আছে। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিছু কিছু মৌলের একাধিক যোজনী আছে। তো ওই একাধিক যোজনীগুলো কিভাবে বের করা যায়, বা একাধিক যোজনীগুলোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, তার উচ্চারণ কিভাবে হয়, কিভাবে তুমি সুপ্ত যোজনী বের করতে পারবা, এবং কি পরবর্তী ভিডিওতে আমরা বড় বড় বিক্রিয়াগুলো, মানে অনেক বড় বড় বিক্রিয়াগুলো কিভাবে সলিউশন করা যায় সেটা বোঝার চেষ্টা করব। কারণ এই ভিডিওটাতে সেটা যদি আমি টানতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যোজনী আশা করি সবাই পারবা। পরবর্তী ক্লাসে আমরা একাধিক যোজনী, যৌগমূলক এবং অনেক বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়া করা সমতা বিন্যাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।